রাজধানীতে ঝুঁকিপূর্ণ ভবন, রাজুকের ভূমিকা, নিরাপদ ভবন নিশ্চিত করার উপায় নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন নগর পরিকল্পনাবিদ স্থপতি মোবাশ্বের হোসেন। আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। আপনার কাছে জানতে চাইছিলাম যে রাজুক আজকে ৩২১টি ভবন ঝুঁকিপূর্ণ বলে তারা চিহ্নিত করেছে, কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি ভবনগুলোর বিরুদ্ধে। তারা বলছেন যে আগে কি হয়েছে তার চেয়ে বড় কথা হচ্ছে যে তারা এখন খুঁজে দেখছেন রাজুক একটা কাজ শুরু করেছে, সেটাকে আসলে অ্যাপ্রিসিয়েট করা উচিত আপনাদের। আপনি অ্যাপ্রিসিয়েট করতে পারেন কিনা এটা? হ্যাঁ, এই প্রশ্নটাকে অ্যাপ্রিসিয়েট করব, একই সাথে আবার দুঃখ প্রকাশ করব। সেটি হচ্ছে যে পূর্বের ঘটনাগুলি যদি পর্যালোচনা করা না হয়, রোগের উৎপত্তি স্থলগুলি যদি যাচাই বাছাই না করা হয়, তাহলে কিন্তু এটি একটি পেপার ওয়ার্কের মতন অবস্থায় চলে যাবে, যেটা আমরা চাই না। আমরা চাই, মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার বলেছেন, জিরো টলারেন্স। বিল্ডিং কোডের আলোকে উনি কতগুলি নির্দেশনা দিয়েছেন, যেগুলি বিল্ডিং কোডে আগে থেকেই আছে, সেগুলি অমান্য করা হয়েছে। বাধ্য হয়ে প্রধানমন্ত্রীকে আবার গতকালকে জোর দিয়ে বলতে হয়েছে। তো যাদের কারণে, যাদের অবহেলার কারণে একজন অন্যায় কাজ করতে পেরেছেন, যাদের দায়িত্ব অন্যায়কারীকে ধরার, তারা যদি তাদের দায়িত্ব পালন না করে, খালি যে অন্যায় করেছে তাকে ধরলে তো কাজ হবে না। দুটি কাজ একসাথেই করতে হবে। আমার সামনে যদি একটার পর একটা মার্ডার হয়, আমি পুলিশ হিসাবে যদি নীরবে চোখ বন্ধ করে থাকি, তাহলে ওই মার্ডারারকে জেলে দিয়ে কিন্তু সমাধান হবে না, কারণ এরপরে আরো লোক মার্ডার করবে, কারণ সবাই জানে পুলিশ আমাকে ধরবে না। অর্থাৎ যে পুলিশ এই অন্যায় কাজ করে তাকেও যেমন ধরতে হবে, যে অন্যায় করেছে তাকেও ধরতে হবে। আমি এই কথাটি এই জন্য বলতে চাচ্ছি যে পৃথিবীতে সমস্ত অন্যায় কাজ রাতের অন্ধকারে করা সম্ভব, কিন্তু ভবন নির্মাণ কোনোদিন করা সম্ভব না। 18 তলার উপরে 3 তলা বা 5 তলা, 6 তলা, 7 তলা বিল্ডিং রাত্রের অন্ধকারে এক রাত্রে কিন্তু হয় নাই। এই জিনিসটি কিন্তু আমরা একটা উদাহরণও দেখছিলাম যে রাজুক গিয়ে দেখতে পেয়েছে যে রাজুকে অ্যাপ্লিকেশন করা আছে যে তারা ভবনের তলা বাড়াবেন, সেই পারমিশন এখনো পাননি, কিন্তু কাজ শুরু করে দিয়েছেন। যখন জিজ্ঞেস করা হয়েছে তিনি বলেছেন যে হ্যাঁ, আমরা যদি পারমিশন না পাই তাহলে সেটা ভেঙে ফেলবো। তখন কি বলবো? আমি একটি প্রশ্ন করি, রাজুক 18 তলা যখন বিল্ডিং পারমিশন দিয়েছেন, যখন প্রথম ফেজে, একটি বিল্ডিং এর ফাউন্ডেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য হোল বিল্ডিং। অগ্নি ঝুঁকির চেয়েও মারাত্মক যে বিল্ডিংটি ফাউন্ডেশন দেওয়া হয়েছে, অনুমোদন দেওয়া হয়েছে 18 তলার জন্য, সেটি 18 তলার উপরে একটি ফ্লোর বানাতে হলেও এক্সপার্ট, আন্তর্জাতিক মানের এক্সপার্ট, বুয়েট, এসব জায়গায় অনেক কিছু পরীক্ষা করতে হবে, ফাউন্ডেশন খুলে দেখতে হবে, রড চেক করতে হবে, কংক্রিটের স্ট্রেংথ যাচাই করতে হবে, তারপরে একটি ফ্লোর করা যাবে কি যাবে না, দুটি ফ্লোর করা যাবে কি যাবে না, সেটি বিবেচ্য হবে। তার আগে রাজুকও এটাই অনুমতি দিতে পারে না। এবং একটি কথা সবচেয়ে আগে জানতে হবে, যে প্রতিষ্ঠান এই বিল্ডিংগুলি বানিয়ে বিক্রি করছেন বা করেন, তারা কি কারণে 18 তলার বিল্ডিং বানিয়ে 24 তলার ফাউন্ডেশন দিয়েছিলেন? এটি কি কারো কাছে বিশ্বাসযোগ্য হবে? না, যারা অগ্নি নির্বাপন ব্যবস্থার জন্য একটা সামান্য সিঁড়ি তৈরি করেন না, তারা এতগুলো কাজ করবেন, সেটি আসলে বিশ্বাসযোগ্য নয়। হ্যাঁ, এখন আমার প্রশ্নটি হচ্ছে, যাদের এটি দেখভাল করার কথা, তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? না, কারা আসলে দেখভাল করে একটি ভবন নির্মাণ করার জন্য? রাজুক তো অথরাইজড, মানে সবচেয়ে দায়িত্ব তারাই পালন করেন। বাকি কাদের পারমিশন নিতে হয়? না, প্রথম দায়িত্ব হচ্ছে রাজুকের, প্রতিটি ধাপে তাদের দেখভাল করার কথা, এবং রাজুক সেই কাজটি করে নাই। রাজুকের সবাই খারাপ এ কথা কিন্তু বলা যাবে না কোনোদিনই। যাদের উপরে দায়িত্ব ছিল, আমি মনে করি এক্সাম্পল হিসাবে যে কোনো একটি বিল্ডিং, যেরকম এই ভবনটি নিয়েই আমরা কাজ করতে পারি, যে এই ভবনটি কে অনুমোদন দিয়েছিল, কিভাবে অনুমোদন দিয়েছিল, কি কি কাগজ জমা দেওয়া হয়েছিল, কারা এই বিল্ডিংটি ব্যবহার করার সময় রাজুকের পরিদর্শনের দায়িত্বে ছিল, এই মানুষগুলিকে খুঁজে বের করতে হবে। এবং উপরে যে 4-5টি ফ্লোর তৈরি হলো, এটি নিশ্চয়ই রাতের অন্ধকারে একদিনে হয় নাই। এটি এমন একটি শহরে হয়েছে যেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, পুলিশের বড় কর্তা থাকেন, তাদের চোখের সামনে ব্রড ডে লাইটে সবচেয়ে উচ্চবিত্ত মানুষদের আবাসস্থল এবং ব্যবসা কেন্দ্রে এই অন্যায় কাজটি
দিনের আলোতে হয়ে গেল, রাজুক দেখতে পেল না, তাহলে ওই সময়ের রাজুকের যে কর্মকর্তা কর্মচারী চেয়ারম্যান যারা ছিলেন তাদেরকে বিচারের আওতায় আনতে হবে সবার আগে। না, তাহলে তো এই যে আজকে যে তারা 321টি ভবন চিহ্নিত করলেন যে এগুলো ঝুঁকিপূর্ণ এবং এগুলো যে নকশা ছিল সেই নকশা মেনে করা হয়নি, তাহলে তো রাজুকে আর কারোর থাকার কথা না, আসলে সবাইকেই তো শাস্তির আওতায় তাহলে 321টি ভবন এখন পর্যন্ত একদিনে তারা চিহ্নিত করেছেন, সামনে তো আরো আছে। এখন চিহ্নিত করা, আমি প্রায় একটি জিনিস বলি, বাংলাদেশে তদন্ত শব্দর মানেই হচ্ছে যে গিভ হিম এ ললিপপ ইনসাইড ইওর হিজ মাউথ, যাতে সে আর কথা না বলতে পারে। এই যে তদন্ত কার্যক্রম চলছে, যাতে আগামী কিছুদিন পরে আমরা ভুলে যাই। আমরা এই তদন্তের ইতিহাস বাংলাদেশের জন্ম থেকে তদন্ত তদন্ত তদন্ত, এমনকি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার পরেও তদন্ত বাস্তবায়ন হয় নাই, এই ইতিহাস তো আমাদের জানা। তাহলে আজকে সিদ্ধান্ত নিতে হবে যে এই বিল্ডিংটি দুর্ঘটনায় পড়েছিল, বাকি বিল্ডিং ফরগেট অ্যাবাউট আদার থিংস, এই বিল্ডিং এর সাথে যারা জড়িত ছিল দে শুড বি পানিশ। আমার কাছে কষ্ট লাগে যে দুই প্রধানমন্ত্রীকে ভুল তথ্য দিয়ে বিজেপি ভবন বানানো হয়েছিল। যারা দুই প্রধানমন্ত্রীকে ভুল তথ্য দিয়ে এই জায়গায় নিয়ে আসতে পারে, বিচারালয়ও কিন্তু তাদের ব্যাপারে একটি কথাও বলেন নাই যে দে শুড বি পানিশ। বিজিএমই কে পানিশমেন্ট দেওয়া হয়েছে। বিজিএমইর ভুল কাজ করার জন্য যারা সহযোগী হিসাবে প্রধানমন্ত্রী, দেশের দুই প্রধানমন্ত্রীকে, আমি বারবার বলছি, দুই প্রধানমন্ত্রীকে ভুল তথ্য দিয়ে ওই জায়গায় নিয়ে এসছেন, তাদেরও তো বিচার হয় নাই। তাদের বিচার যদি আমরা না করতে পারি, তাহলে কি প্রতিদিন এই সিদ্ধান্তই আমরা নিতে পারি আজকে যে আমরা শুধুমাত্র যে মানুষটি অন্যায় করবে তাকে পানিশমেন্ট দেব, তাকে চাকু যে সাপ্লাই করেছে, বন্দুক যে সাপ্লাই করেছে এবং তাকে প্রোটেক্ট করেছে, তাদের গায়ে আমরা আচরও দেব না? এই সিদ্ধান্তটা আইন হিসেবে পাশ করে দিলেই তো হয়। আচ্ছা, তাহলে এতদিনে যেটা ঘটেছে সেটা তো ভয়াবহ চিত্র আমরা দেখতে পাচ্ছি একের পর এক। সেই জায়গায় যে ভবনগুলো এর মধ্যে অবৈধভাবে নির্মিত হয়েছে, সেগুলো কি কোনোভাবে নিরাপদ করার উপায় আছে? হ্যাঁ, এটি সবচেয়ে সুন্দর কথা বলেছেন। তার আগে একটি কথা বলে নেই, রাজুকে যখন আমরা ইমারত ইমান বিধিমালা করি, সেখানে রাজুকের উপরে যাতে কেউ চাপ সৃষ্টি করতে না পারে বা রাজু ভুল কাজ করলে তাকে যেন আমরা ধরাতে পারি, সেই জন্য একটি প্রতিষ্ঠান তৈরি করা হয়েছিল। সেটি হচ্ছে নগর উন্নয়ন কমিটি। সেখানে ওয়ার্কস মিনিস্ট্রির সেক্রেটারি সাহেব থাকতেন, মন্ত্রী আসতেন, রাজুকের চেয়ারম্যান এখানে সেক্রেটারি হিসেবে কাজ করতেন, মিডিয়ার লোক থাকতেন দুইজন মেম্বার, সমাজের গণ্যমান্য ব্যক্তি সাহিত্যিক তাদের দুইজন থাকতেন, সাংবাদিক থাকতেন, বুয়েটের বিভিন্ন টেকনিক্যাল ইউনিভার্সিটির টিচাররা থাকতেন, আর্কিটেক্ট থাকতেন, ইঞ্জিনিয়ার থাকতেন, প্ল্যানার থাকতেন। অর্থাৎ সবাইকে নিয়ে রাজুকের দুর্ভোগ দুর্যোগ কেউ যদি তাদের উপর চাপ সৃষ্টি করে, সেই কাজগুলি আমরা তখন করতাম এবং অনেক কাজ এইভাবে হয়েছে। কিন্তু গত 3 থেকে 4 বছর এই প্রতি মাসে বাধ্যতামূলক এটির মিটিং হওয়ার কথা, গত 3 থেকে 4 বছর একটিও মিটিং হয় নাই। কেন? কার উদ্দেশ্য সার্থক করার জন্য এই কাজ করা হয়েছে? কেন জনগণের এই প্রতিনিধির কাছে ও জবাবদিহি ব্যবস্থা বন্ধ রাখা হলো? প্রজ্ঞাপনের মাধ্যমে লেখা আছে যে প্রতি মাসে একটি কমপক্ষে মিটিং হতে হবে। গত 3 বছর 4 বছর একটিও মিটিং হয় নাই। কেন হয় নাই? এগুলির উত্তর তো চাইতে হবে। যদি আমি রোগী ট্রিটমেন্ট করার আগে আমি কেন এতগুলি টেস্ট করি, কেন তার ব্লাড টেস্ট করি, ইউরিন টেস্ট করি, দিস আর দ্য থিংস, এবং টেস্ট করে আমি ওষুধ দেই। এই টেস্ট করার ব্যাপারটা হচ্ছে এই পানিশমেন্ট শুরু করতে হবে, অর্থাৎ ওই রোগগুলিকে আগে দূর করতে হবে। যদি ওই রোগগুলি আপনি দূর করতে না পারেন, তাহলে এগুলি কোনো দিন সার্থক হবে না, পৃথিবীর কোথাও হয় নাই। আর অন্যায় সব জায়গাতে হয়। এখন যে কথাটি আসছে যে বিল্ডিংগুলি হয়ে গেছে, যে বিল্ডিংগুলি রাজুকে নিয়ম কানুন ব্যত্যয় করেছে, আমি একটি প্রশ্ন আপনাদেরকে বলি যে একটি বিল্ডিং সম্পূর্ণভাবে রাজুকের নিয়ম কানুন মেনে ফায়ার ফাইটিং এর সমস্ত ব্যবস্থা করেছে, তারপরে আমাকে কেউ গ্যারান্টি দিতে পারবে যে ওই বিল্ডিং এ কোনোদিন আগুন লাগবে না? তাহলে উন্নত দেশে কোনোদিন বিল্ডিং এ আগুন লাগতো না। কারণ যে ব্যবহার করছে, ব্যবহারকারীর ত্রুটির কারণে বা ট্যাঙ্কে পানি না থাকার কারণে, ইলেকট্রিক্যাল ফেলিওর হওয়ার কারণে, বহু কারণে এই ঘটনাগুলি ঘটতে পারে। সেই কারণে সবসময় একটি ড্রিল করার কথা, এগুলি প্রতিনিয়ত দেখার কথা। আমাকে হসপিটাল থেকে যদি রিলিজ করা হয়,
ক্যান এনিবডি গিভ মি দ্য গ্যারান্টি আচ্ছা, এক বছরের সেক্ষেত্রে ভিতরে আমার একটা অসুখ হবে না? একটা ছোট্ট জিনিস যদি একটু আপনার কাছে একটু জানার জন্য জিজ্ঞেস করি, যে আমরা তো দেখি যে অনেক দেশে বাসাবাড়িতে বিশেষ করে বৈদ্যুতিক কাজ করার জন্য বা প্লাম্বিং এর কাজ করার জন্য যারা লাইসেন্সধারী তারাই শুধু করতে পারেন, কিন্তু আমাদের এখানে তো দেখি যে কেউ ইচ্ছে করলেই এই কাজগুলি করতে পারেন, এবং সেক্ষেত্রে এক ধরনের ত্রুটি থেকে যাওয়ার কোনো সুযোগ থাকে কিনা? অবশ্যই থাকে। আমি তাজনিনের আগুন লাগার সময় থেকে ওটার সাথে জড়িত ছিলাম। একটি তথ্য যদি আপনাদেরকে দেই তাহলে আপনারা ভীত সন্ত্রস্ত হয়ে যাবেন। তাজনিনে ইলেকট্রিফিকেশন করা হয়েছিল হাইলি কোয়ালিফাইড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারকে দিয়ে। উনি সমস্ত লোড ক্যালকুলেশন করে মালিকের চাহিদা মতো, গার্মেন্টস ফ্যাক্টরির চাহিদা মতো সমস্ত ইলেকট্রিক্যাল ওয়্যারিং করেছিলেন। তো উনি প্লাগ পয়েন্ট করেছিলেন 2টি কি 4টি আয়রন ব্যবহার করার জন্য। মালিকের যখন প্রয়োজন হলো তখন কিন্তু সে রাস্তা থেকে একজন ইলেকট্রিশিয়ানকে নিয়ে আসলো, সে ওখানে 50টা ইস্ত্রি বসাই দিল। তাহলে 2টি 3টি ইস্ত্রির আয়রনের জন্য যে লোড দরকার 50টির জন্য তার চেয়ে কত বেশি দরকার। অর্থাৎ একজন কোয়ালিফাইড ইঞ্জিনিয়ারের করার কাজ কিভাবে ধ্বংস হয়ে যায়, এই কাজগুলি কিন্তু আমাদেরকে বুঝতে হবে, মানুষদেরকে বোঝাতে হবে যারা ব্যবহারকারী। কারণ আমরা একটা উন্নয়নশীল দেশের দিকে যাচ্ছি, আমাদের ভুল ত্রুটি হবে, কিন্তু ভুল ত্রুটি ধরার জন্য যাদেরকে টাকা পয়সা দিয়ে পোষা হচ্ছে তারা যদি ভুল ত্রুটি গোপন করার ব্যবস্থা করে, তারা যদি অন্যদিকে মুখ ঘুরিয়ে থাকে, আমি আবারও বলবো যে একজন পুলিশের সামনে যদি প্রতিদিন 5টি করে খুন হয় এবং উনি চোখ বন্ধ করে থাকেন, তাহলে আমি কি ওই পুলিশকে রক্ষা করব? পুলিশের ব্যাপারে কোনো ব্যবস্থা নেব না, খালি ওই খুনির ব্যাপারে আগে তো তিনিই অভিযুক্ত হবেন, যেহেতু তিনি আইন রক্ষার জন্য বসেছেন। এবং আমাকে কষ্ট দেয় অন্য আরেকটি জায়গায়, সেটি হচ্ছে হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আর সময় নেই আমার হাতে, থাকলে আরো ভালো লাগতো। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে যোগ দেওয়ার জন্য।